তো আজকে আমরা প্র্যাকটিস সেট 2টা সলভ করব মুকুল রায় স্যারের বইটা থেকে। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর বেগ সময় লেখচিত্রের নতির মান কি? বেগ সময় সূত্র, দেখো বেগ একদিকে তুমি বেগ দিচ্ছ ভেলোসিটি, আর একদিকে তুমি টাইম দিচ্ছ, এদিকে টাইম দিচ্ছ। তাহলে অভিকর্ষের মানে এই যে গ্রাফটা দিবে, ঠিক আছে, তো এইভাবে ধরো গ্রাফটা দিচ্ছে, তাহলে এই যে বলছে স্লোপটা, এর যে নতিটা ওটা কি দিবে? তাহলে তুমি এই স্লোপটা যদি বের করো তাহলে ওটা কি হয়? ডেল্টা ভি, আর এইদিকে হচ্ছে ডেল্টা টি। তো ডেল্টা ভি বাই ডেল্টা টি মানে কি? অ্যাক্সেলারেশনটা, তাই না? তো এটা অ্যাক্সেলারেশন হবে, কিন্তু এটাকে কোন ফোর্সের জন্য পড়ছে? তাহলে বলছে অভিকর্ষের জন্য। তাহলে এই অ্যাক্সেলারেশনটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা অভিকর্ষজ ত্বরণ, তার সাথে সমান হবে। তাহলে নিশ্চয়ই ওই ভ্যালুটা কত হবে? 9.8 হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে যে 1/2 আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ অভিমুখে আসা একটি আলোক রশ্মি দর্পণে আপতিত হল, তারপর প্রতিফলিত হওয়ার পরে এই ডাইরেকশনে গেল, তাহলে আপতন কোণ কত? আচ্ছা, তো এটা করার জন্য আমি একটা নতুন পেজ নিচ্ছি। বলছে যে ধরো তোমার এইটা দর্পণটা, ঠিক আছে, এটা দর্পণটা, এইবার এই দর্পণে একটা ডাইরেকশন থেকে আলোক রশ্মি এসে পড়েছে, পড়ে তারপরে এভাবে বেরিয়ে গেছে। তো যে ডাইরেকশনে এসেছে ওটা বলছে কত? ওটা বলছে 1/2 আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ, মানে এইটা বলছে 1/2 আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ, আর যেটা প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল সেটা বলছে কত? সেটা বলছে 1/2 আই ক্যাপ মাইনাস √3 জে ক্যাপ, মানে এটা হচ্ছে হাফ আই ক্যাপ মাইনাস √3 জে ক্যাপ। তো বলছে এইভাবে যদি হয় তাহলে আপতন কোণটা কত হবে? আপতন কোণটা মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, মানে আইটা, ঠিক আছে। তো সাপোজ এটা করার জন্য আমি এটাকে ধরে নিচ্ছি, এই যে ভেক্টরটা, এটাকে এ ধরে নিচ্ছি, এ ভেক্টর, আর এই ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি বি ভেক্টর। তাহলে যদি ডট প্রোডাক্ট করি তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা পাবো, ওটা থিটা ধরে নিচ্ছি, আর আইটা কি হবে? θ/2 হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা, সেটা পুরোটার অর্ধেক হয়, কারণ আই আর রিফ্লেকশন অ্যাঙ্গেল আরটা সমান হয়। তাহলে আইটা খালি বের করতে বলে, তাহলে θ/2। তো আমি এ ডট বি করে থিটা। তো এখানে এই যে এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এটা এই ডাইরেকশনে পড়েছে, তারপর এই ডাইরেকশনে রিফ্লেকশন হয়েছে। তো আমি যদি এ ডট বি বের করি, এ ডট বি, তাহলে কি দিবে? এ বি কস অফ এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, তো এখানে পয়েন্টটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা হবে? দেখো এ ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, এটা যদি আমি বাড়িয়ে দিই এভাবে পিছিয়ে, তাহলে এইদিকে এর ডাইরেকশনটা হচ্ছে, মানে এটা হচ্ছে এ এর ডাইরেকশন, আর বি এর ডাইরেকশনটা হচ্ছে এইদিকে। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হলো অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। তো এটার ডেভিয়েশনটা অ্যাকচুয়ালি, তো এখানে কস অফ ডেল্টা লিখবো আমি, ঠিক আছে। তো এ আর বি এর মানটা তো 1, তো এটা 1 কস অফ ডেল্টা, আর এ ডট বি করলে এখানে দিচ্ছে তোমার কি 1/4, আর এইদিকে -3/4, তাহলে 1/4 -3/4, তাহলে -1/2 কস ডেল্টা। তো কস 120 ডিগ্রির মান -1/2 হয়, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, মানে ডেভিয়েশন অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আর তাহলে থিটাটা যেটা, ওটা কত হবে? 180 থেকে
ডেল্টা বাদ দিতে হবে, মানে 180 থেকে তুমি 120 বাদ দাও, তাহলে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আইটা হবে θ/2, তাহলে 60/2 মানে 30 ডিগ্রি। আসলে এটা আমি তখন তাড়াহুড়া করে মানে থিটাটা, এই থিটাটাকে 120 বলে দিয়েছিলাম, মানে এর আর এর মধ্যে, কিন্তু অ্যাঙ্গেলটা যেটা হবে এ ডট বি এ যে অ্যাঙ্গেলটা নিতে হবে সেটা এ এর ডাইরেকশন আর বি এর ডাইরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওই জিনিসটা। তো এখানে অ্যান্সারটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমাকে একজন কমেন্ট করেছিল, তো আমি কারেকশন করে দিলাম এই জন্য। আর ওর নাম কি এটা ছিল, তো ওকে আমি থ্যাংক ইউ বলবো তার জন্য। এটা হবে অ্যান্সার, ঠিক আছে, এটা কারেকশন। যে এ ভেক্টরের মান ধ্রুবক, মানে এর যে ভ্যালুটা আছে এই ভেক্টরটার, এটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, মানটা ধ্রুবক। আর ডি এ ভেক্টর বাই ডিটি এটা নন জিরো। দেখো এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি এ ডিটিটা তো জিরো হওয়ার কথা না, রাইট? কিন্তু বলছে নন জিরো, তো এটা কখন পসিবল হবে? তাহলে এটা এই ধরনের ক্ষেত্রেই পসিবল হবে যখন কোনো একটা বস্তু ইউনিফর্ম সার্কুলার মোশনে যাবে। ইউনিফর্ম সার্কুলার মোশনে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে তার এখান থেকে ব্যাসার্ধটা যেটা, সেটা তো মানটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু এর যে ভেলোসিটি যেটা ডি আর ডিটিটা, এটা দেখো, এটার মানটা মানে স্পিড এর ভ্যালুটা মড ভ্যালুটা সেম থাকে, কিন্তু ওটা নন জিরো হয় ভেক্টরটা, কারণ এখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পয়েন্টে ওর ডাইরেকশনটা চেঞ্জ হয়, টেনজেন্সিয়াল হয়। তো এই জন্য এখানে মানটা সেম থাকলেও অভিমুখটা পরিবর্তন হয়, এই জন্য ডি আর ডিটিটা নন জিরো হয়ে যায়। ভেক্টর ডি আর ডিটিটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এটা অ্যাসেলারেশনটা না, তো অ্যাসেলারেশনটা নন জিরো হয়। তো এটা কখন পসিবল? যদি এইরকম সার্কুলার মোশন হয়। তো সেই ক্ষেত্রে বলছে এ ভেক্টর আর ডি এ ডিটির মধ্যে পড়ন্ত, তাহলে এরকম ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে এই আর ডি আর ডিটির মধ্যে কত অ্যাঙ্গেল হয়? 90 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার হবে 90 ডিগ্রি। তারপরে বলছে যে চলমান লিফটের মধ্যে থাকা এক ব্যক্তি তার হাত থেকে একটি বস্তু ছেড়ে দেওয়ার পর লক্ষ্য করলো কি যে তার সাপেক্ষে বস্তুটি স্থির আছে, বায়ুর বাধাকে নেগলেক্ট করতে বলেছে। তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসলো? মানে এটা ধরো লিফটটা, ঠিক আছে, এটা লিফটটা, এবার এই লিফটটার ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে, এবার এর হাত থেকে কিছু পড়ে গেল, তো বলছে কি এই বস্তুটা যে আছে, যে ও দেখছে কি যে বস্তুটা এখানেই দাঁড়িয়ে আছে, মানে নিচে পড়ে যায়নি আর কি। তো এখান থেকে কি বলা যাবে? তো 1 নম্বর বলছে সমবেগে নিচে নামছে, 2 নম্বর বলছে সমবেগে উপরে উঠছে, সমতরণে উপরে উঠছে, আর সমতরণে নিচে নামছে। এবার কেসগুলো আমরা আলোচনা যদি করি, দেখো যদি লিফটটা উপরে উঠে, তাহলে ধরো লিফটটা উপরে উঠছে, কিন্তু এই বস্তুটা তো নিচেই নামবে না, হাওয়ায় আছে, কারণ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে। তো লিফটটা যদি উপরে ওঠে তাহলে এই বস্তুটা নিচে নামবে, আর লোকটা তো উপরেই উঠবে লিফটের সাথে। তো তখন হচ্ছে বস্তুটাকে ও তো স্থির দেখতে পাবে না, মানে এই কেসটা উপরে ওঠার কেসটা তো হবেই না, এই দুটো তো হবে না। এবার পয়েন্ট হচ্ছে সমবেগে নিচে নামছে এটা হবে না সমতরণের নিচে নামছে, সেটা যদি আমরা আলোচনা করি তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার লিফটটা যদি সমবেগে নিচে নামে, সাপোজ সাপোজ লিফটটা সমবেগে যদি নিচে নামে, তাহলে ভিটা কনস্ট্যান্ট আছে, রাইট? আচ্ছা, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর ডিভি ডিটিটা অ্যাসেলারেশনটা জিরো, রাইট? তো এ লিফটের অ্যাসেলারেশনটা জিরো, লিফটের যদি অ্যাসেলারেশন জিরো হয়, ঠিক আছে, কিন্তু বস্তুটা যখন হাত থেকে ছুটে গেছে এ তো একটা অ্যাসেলারেশন নিয়ে নিচে নামবে, কেন? কারণ এই বস্তুটার উপরে গ্র্যাভিটি জিটা তো কাজ করবেই করবে, তাহলে ওই অ্যাসেলারেশন নিয়ে ও নিচে নামবে। এবার দেখো কোনো ধরো একটা বাইকওয়ালা এদিকে বাইক চালাচ্ছে আর একটা বাইকওয়ালা এদিকে চালাচ্ছে, এবার এদের মধ্যে যদি দুজনেরই সমান অ্যাসেলারেশন থাকে, ঠিক আছে, তাহলে কি মনে হবে যে এ আর এ একই জায়গায় আছে প্রত্যেকটা সময়, মনে হবে যে একের রেসপেক্টে আরেকজন স্থির আছে। বা দুটো ট্যাক্সি নিয়ে নাও, সমান অ্যাসেলারেশন নিয়ে চলছে,
বা সমান ভেলোসিটি নিয়ে চললেও হবে, ঠিক আছে এখানে। কিন্তু এখানে যদি সমবেগ বলো না তাহলে হবে না, কারণ এই বস্তুটা নিজে তো একটা অ্যাসেলারেশন আছে, এর মানে নিশ্চয়ই এই লিফটটাও অ্যাসেলারেশন নিয়ে নিচে নামবে, মানে অবাধে পতনশীল লিফটার কেসটার কথা বলা হচ্ছে এখানে। এর মানে লিফটটা কি হচ্ছে, সমত্বরণের নিচে নামছে। আর সমত্বরণটা কি, জি, জি এর মানে অভিকর্ষজ ত্বরণ যেটা, সেই ত্বরণ নিয়েই নিচে নামছে। তাহলে এ যদি জি ত্বরণ নিয়ে নিচে নামে আর এই বস্তুটাও তো জি ত্বরণ নিয়ে নিচে নামছে, তাহলে তখন কি হবে, এই লোকটা দেখবে কি যে এই বস্তুটা স্থির আছে। তো এখানকার যে অ্যান্সার হওয়া উচিত সেটা হচ্ছে ডি নাম্বারটা হবে, এটা হবে না। আচ্ছা, এইটা যদি বুঝতে না পারো তাহলে আমি যে কথাগুলো বললাম আরেকবার রিপিট করে দেখে নিও, ঠিক আছে। তো তারপরে কোশ্চেনটাতে যাই। বলছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে, মানে মাসটা যেটা ওটাকে ফিক্সড রাখা হয়েছে, তার ব্যাসার্ধ কমিয়ে দেওয়া হয়েছে 1%, ঠিক আছে। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, মানে জি এর মানটা। তো আমরা যদি জি এর রাশিমালাটা দেখি তাহলে জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার হয়। দেখো মাস কমিয়ে, মাস ফিক্সড রাখা হয়েছে বলছে, এমটা ফিক্সড, আরটাকে কমিয়ে দেওয়া হয়েছে, আর নিচে আছে, আর যদি কমিয়ে দাও তাহলে কি হবে, জিটা বাড়বে, নিচের সংখ্যাটা কমালে ওভারঅল অনুপাতটা বাড়ে, ওভারঅল ভ্যালুটা। তাহলে এখানে কি হবে, উপসর্জনের মান বেড়ে যাবে। আচ্ছা, এখানে বলছে আর ব্যাসার্ধের একটি কৈশিক নলের এক প্রান্ত জলের মধ্যে ডোবালে, যদি নলের মধ্যে জলের উচ্চতা এইচ হয় তাহলে কি হয়। দেখো এখানে ধরো এটা জল আছে, এখানে একটা কৈশিক নল তুমি জলের মধ্যে ডুবিয়েছো। এবার এখানে একটা রিলেশন আছে যেটাকে আমরা বলি জুরিন্স ল, এটা প্রমাণ করা যায় এই অনুযায়ী যে তুমি যত এই ব্যাসার্ধটা যত ছোট হবে তত জলটা বেশি উপরে উঠবে, আর যদি একটু মোটা হয় ব্যাসার্ধটা, মানে পুরু চওড়া হয় বেশি, ব্যাসার্ধটা বেশি হয় তাহলে জলটা কম উপরে উঠবে। এমন ভাবে উপরে উঠবে যাতে এর যে হাইট আর এর যে ব্যাসার্ধ এর গুণফলটা ধ্রুবক হয়, এটাকে আমরা বলছি জুরিন্স ল, ঠিক আছে। তো এখানে এই অপশন সিটা হবে। তো এই যে জিনিসটা, তার হাইটটা জলের আর ব্যাসার্ধটা কৈশিক নলের, এর গুণফলটা ধ্রুবক, এটাকে আমরা বলি জুরিন্স ল, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। তো এটা অ্যান্সার হবে সি। তারপরে বলছে কোনো ধাতব তারের পয়জন রেশিও, পয়েজের অনুপাত যেটা হাফ হলে আয়তন বিকৃতি গুণাঙ্ক, মানে বাল্ক মডিউলাস কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা এন ধরি অনেক সময়, বাল্ক মডিউলাস কোএফিসিয়েন্ট, এটা কি হবে। তাহলে দেখো বাল্ক মডিউলাস কোএফিসিয়েন্টটা মানে কি, মানে হচ্ছে পীড়ন, মানে স্ট্রেস বা স্ট্রেন, বিকৃতি। পীড়ন মানে প্রেশার, আর স্ট্রেন মানে হচ্ছে কতটা ভলিউমের বিকৃতি হলো, ডেল্টা ভি বাই ভি। আচ্ছা, এইবার এই যখন আমরা সিগমা ইজ ইকুয়াল টু হাফ এই ডেরিভেশনটা করি, তো সেইটা আমরা কখন সিগমাটা হাফ আসে, তো যখন হচ্ছে তোমার, মানে তুমি লেন্থটা বাড়াচ্ছ কোনো একটা জিনিসের, লেন্থ বাড়াচ্ছ আর কিন্তু ভলিউমটা, আয়তনটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে না, ঠিক আছে। মানে তুমি লেন্থ বাড়াচ্ছ কোনো একটা পদার্থের, সাবস্টেন্সের, কিন্তু ভলিউমটাকে ফিক্সড রেখে, এই ধরনের ক্ষেত্রে তুমি আমরা ডেরিভেশন করলে এইটা আসে সিগমার মানটা, ঠিক আছে। এর মানে সিগমাটা হাফ তখন হয় যখন ভলিউমটা ফিক্সড থাকে, এটা এক নম্বর বুঝতে হবে। তাহলে ভলিউমটা ফিক্সড, রাইট,
ভলিউমটা ফিক্সড মানে ভলিউমের কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, ভলিউমের কোনো চেঞ্জ হয়নি মানে ডেল্টা ভিটা জিরো। ডেল্টা ভিটা জিরো মানে কি? ডেল্টা ভি বাই ভি মানে স্ট্রেনটাও জিরো, আর নিচের জিনিসটা জিরো। তাহলে উপরে স্ট্রেসটা আছে পীড়নটা, আর নিচের জিনিসটা হয়ে গেলো জিরো। তাহলে এই কোএফিসিয়েন্টটা কত হয়? সামথিং বাই জিরো মানে ইনফাইনাইট হবে। ঠিক আছে, তো এখানে যে বলছে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান সেটা কত হবে, তাহলে সেটা ইনফাইনাইট হবে। অপশন বি। তারপরে 8 নম্বরটা দেখি। 8 নম্বরটাতে বলছে যে একটি ছোট্ট ধাতব গোলক ধাতব বলকে গ্লিসারিন স্তম্ভের মধ্যে ফেলে দেওয়া হলো। বলটির বেগ ভি বনাম অতিক্রান্ত দূরত্ব এর লেখচিত্র দিয়ে। দেখো, এখানে একটা টার্মিনাল ভেলোসিটির কনসেপ্ট আছে, ওই জিনিসটার কোশ্চেন এটা। মানে বিরাম বলা হয় বাংলাতে, বিরাম গতি। আসলে এই জিনিসটা হয় কি, যখন কোনো একটা বস্তুকে, গোলককে বা অন্য কোনো বস্তুকে কোনো একটা মিডিয়ামে ফেলি, সেটা এয়ার মিডিয়াম, লিকুইড হতে পারে, তাহলে ও কি হয়, প্রথমে তো একটা অ্যাসেলারেশন থাকে। মানে ধরো এটা জল আছে, এখানে যেমন গ্লিসারিন বলেছে, তাহলে এটা ধরো গ্লিসারিন। তো এখানে ধরো আমি একটা কোনো বস্তু ফেলে দিলাম, তাহলে এখান থেকে উপর থেকে যদি ফেলে দিই কোনো একটা বস্তুকে, তাহলে এ প্রথমে একটা ভেলোসিটি নিয়ে যাবে। কিন্তু যত যাবে তখন দেখবে একটা সময় আসবে তারপরে ওর ভেলোসিটিটা আর চেঞ্জ হচ্ছে না। এখানে ভেলোসিটিটা ভেরি করছিল, মানে অ্যাসেলারেশন ছিল আর কি। কিন্তু তারপরে একটা সময় যাবে যখন আর ভেলোসিটিটা চেঞ্জ করছে না। ঠিক আছে, মানে একটা ফিক্সড ভেলোসিটি নিয়ে মুভ করবে। তাহলে ওই ফিক্সড ভেলোসিটিটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি বা বিরাম গতি। ঠিক আছে, তো ব্যাপারটা কি হচ্ছে তাহলে, ইনিশিয়ালি যখন এখান থেকে যে ফেলা হচ্ছে, তাহলে এইখান থেকে যদি আমি ডিস্টেন্সটা মেজার করি, তাহলে যখন ডিস্টেন্সটা, মানে ডিস্টেন্সটা, এদিকে ডিস্টেন্স এদিকে ভেলোসিটি বলি জিরো, তো রেস্টে ছিল ধরো, তখন ভেলোসিটিটাও জিরো। এবার ডিস্টেন্স যত বাড়বে তত কি ভেলোসিটি বাড়বে, মানে অ্যাসেলারেশন থাকবে, এরকম করে বাড়বে লিনিয়ারলি। কিন্তু একটা সময় আসবে তখন টার্মিনাল ভেলোসিটিতে পৌঁছে যাবে, তো তখন কি আর ভেলোসিটিটা বাড়বে না। তো সেই ক্ষেত্রে কি হবে, গ্রাফটা এরকম কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে তো দেখো ভিটা বাড়তেই আছে, এখানে লিনিয়ারলি বাড়তেই আছে, এখানে কমে যাচ্ছে বা এইগুলো কোনোটাই হবে না। তাহলে এটার অপশন হবে সি। আর এটাই টার্মিনাল ভেলোসিটির তোমার লেখচিত্র গ্রাফ। তো এটা একটু দেখে নিবে। তো তারপরে বলছে চিত্রে প্রদর্শিত ডিইএফ ডি ডিইএফ ডি এইভাবে একটা তাপগতীয় প্রক্রিয়া আছে। একটি গ্যাস আবর্তিত হচ্ছে, এটা প্রেশার ভার্সেস ভলিউম আছে, ইউনিটটা নিউটন পার মিটার স্কোয়ার এইদিকে, আর মিটার কিউব, মানে ইউনিটে কোনো সমস্যা নেই। লেখচিত্রে ডি থেকে ই এবং ই থেকে এফ প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক মোট কৃতকার্য কত? ডি থেকে ই আর ই থেকে এফ। ঠিক আছে, আচ্ছা এখানে তো কৃতকার্য হবে না, তাই না? এফ থেকে ডি কৃতকার্য হবে না কেন? কারণ এখানে ভলিউমই চেঞ্জ হচ্ছে না। তো আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, ইন্টিগ্রেশন অফ পি ডি ভি। তাহলে ভলিউম চেঞ্জ না হলে কৃতকার্যটা জিরো, তো এই জন্য বলেছে ডি থেকে ই আর ই থেকে এফ এর মধ্যে কৃতকার্য কত হবে। তো যাই হোক না কেন, এটা বের করার ইজি উপায় হচ্ছে যে প্রেশার ভার্সেস ভলিউমের লেখচিত্রে এরকম যদি কোনো গ্রাফ থাকে, তো ওই গ্রাফটা কত এরিয়া কভার করছে ওটা এরিয়া বের করলেই হবে কৃতকার্যটা। তো এরিয়াটা বের করব কিভাবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস হচ্ছে এখানে হাফ ইন্টু ই এফ, আর হাইট হচ্ছে ডিএফ, মানে এইটার ডাব্লুটা হয়ে যাবে হাফ ইন্টু ই এফ মানে কত, ই এফ বা এফ ই মানে কত, 7, আর এটা 3, 7 থেকে 3 গেলে 4। আর ডিএফ মানে এটা 600 আর এটা 200, মানে 400, এই ডিফারেন্সটা 400, 2 দিয়ে কাটো, তাহলে 4 ইন্টু 2 8, তাহলে 800 জুল। তাহলে এইখান থেকে এখানে আসতে ওয়ার্ক ডান হবে 800 জুল। এখানে বলতে, এখানে যদি এই কোশ্চেনটা এটা এভাবে বলতো, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে ডি আসতে কত ওয়ার্ক ডান, তো একই অ্যান্সার আসবে। কারণ এফ থেকে ডি যাওয়ার জন্য কোনো ওয়ার্ক ডানই করে না, কারণ ভলিউমটা চেঞ্জই হয় না।
তো এই জন্য কোনো ওয়ার্ক ডান করা হয় না, তো এটা অ্যান্সার হবে বি। আচ্ছা, তারপরে 10 নম্বরটা বলছে যে একটি ধাতব স্কেল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক বাড় দেয়। একটি ধাতব স্কেল আছে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক বাড় দেয়, ঠিক আছে। স্কেলটির সাহায্যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য মেপে 1 মিটার পাওয়া গেল, তাহলে ওই উষ্ণতায় দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে দেখো, প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে এটা। এই কোশ্চেনটা কিভাবে করব? বলছে যে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে দণ্ডটা সঠিক মাপ দেয়, মানে স্কেলটা সঠিক মাপ দেয়। আর 35 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি দেখো, 35 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে সঠিক মাপ দিবে না 35 ডিগ্রি, এটা তো আমাদের বোঝা গেছে, কিন্তু ওই মাপটা বলছে 1 মিটার। আচ্ছা, তো আগে আমি স্কেলটার ব্যাপারে যদি ভাবি, তাহলে দেখো এখানে ধরো এটা আমার স্কেলটা ছিল, তো এটা ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে রিডিংটা দিচ্ছে, ধরো ধরো ওই দ্বন্দ্বটা, এটা দ্বন্দ্বটা আমি ধরে নিচ্ছি, এইটা আমার দণ্ডটা, একটু মোটা করে ধরছি যাতে এই পাশেও মাপা যায়। এই দণ্ডটা আছে, ঠিক আছে। এই দণ্ডটাকে আমাকে মেজার করতে হবে, তাহলে 15 ডিগ্রিতে সঠিক মেজার করতো, মানে এই যে ভ্যালুটা আসতো এটা সঠিক, ঠিক আছে, 15 ডিগ্রি। এবার কি হয়েছে যে এই স্কেলটা 35 ডিগ্রিতে আমি মাপছি, মানে 35 ডিগ্রিতে, তাহলে 35 ডিগ্রিতে কি হবে? টেম্পারেচার বাড়লে ওর প্রসারণ হবে, স্কেলটার, এই স্কেলটার প্রসারণ হবে। তো আমি যদি স্কেলটা এখানে 35 ডিগ্রিতে বানাই, এখানে, তো এখন এই যেটা আসলে সঠিক মাপ দিচ্ছিল সেইটা কি হবে? এখন উপরে চলে যাবে না, কারণ এক্সপেনশন হয়ে গেছে 35 ডিগ্রিতে। তাহলে এইটা যাই মাপ দিচ্ছিল না কেন, সেটা এখন হয়ে যাবে উপরে, ধরো এখানে হলো। তাহলে এখন যদি তুমি এই দণ্ডটার মাপ নাও, তাহলে এই জিনিসটা এখন এটুকু মাপ পাবে। তো এই মাপটুকু বলে দিয়েছে 35 ডিগ্রিতে তুমি যে মাপটা পাচ্ছ এখন, সেটা বলে দিয়েছে 1 মিটার। এর মানে অ্যাকচুয়ালি দণ্ডটার যে হাইটটা সেটা 1 মিটার থেকে বেশি। তাহলে কত বেশি? তো সেইটা বের করার জন্য এইটুকু কতটুকু বাড়লো, এটা যদি আমি বের করে নিই, তাহলে সেটাই হবে অ্যাকচুয়ালি ওর ইটা, মানে 1 মিটার প্লাস ওইটুকু হয়ে যাবে তোমার ইটা, মানে দণ্ডটার হাইট হবে অ্যাকচুয়ালি। তো আমি এটা যদি ডেল্টা এল হয়, ডেল্টা এল, তাহলে ডেল্টা এলটা কীভাবে বের করব? তাহলে আমরা কি জানি যে L2 = L1 প্লাস আলফা ডেল্টা টি। ডেল্টা টি মানে উষ্ণতার পার্থক্যটা, আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফার মানটা এখানে বলে দিয়েছে 12 × 10⁻⁶। তাহলে আলফাটা হচ্ছে তোমার 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এখানে এটাও মনে রাখবে যে আলফাটার ইউনিটটা কি, পার ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড ইনভার্স হচ্ছে। আলফা বিটা গামা সবগুলোর একই ইউনিট হয়, এটা ইউনিটটা কোশ্চেনে আসতে পারে, কিন্তু আমি এই ভ্যালুটা এখানে ইউজ করব। ওকে,
এবার এখানে L2টা কি এটা বুঝতে হবে। L2টা হচ্ছে তোমার দেখো এখানে L2টা কোনটা, L2টা হচ্ছে বেড়ে যাওয়ার পরে যে দৈর্ঘ্যটা সেটা না, মানে আমি যদি দণ্ডটার রেসপেক্টে দেখি, তো এখানে L2টা হচ্ছে তোমার এই জিনিসটা পুরোটাই, এটা হচ্ছে L2। আর L1 কোনটা, L1 হচ্ছে এই দণ্ডটা যেটা মাপছে ওটাই L1, রাইট? তো এখানে L1টা তো 1 মিটার, L1টা 1 মিটার, মানে এখানে L1টা হচ্ছে 1 মিটার। আর L2টা মানে L1 প্লাস ডেল্টা এল যেটা ওটা ওটা মিলে L2, তাহলে আমাকে L2টাই বের করলেই তো ওই অ্যাকচুয়ালি হাইটটা পেয়ে যাবো না? তাহলে L2টার মানটাই বের করতে হবে। তো L2টা যদি বের করতে চাই তাহলে L1 এর জায়গায় 1 বসিয়ে দিলাম, এখানে 1 প্লাস আলফা মানে হচ্ছে তোমার 12 × 10⁻⁶, আর ডেল্টা টিটা কত, 15 থেকে 35, মানে 35 - 15 মানে 20। তাহলে এটা L2 হয়ে গেল 1, 1 প্লাস 12 × 2 = 24, এটা 0 আছে, 10⁻⁶। তাহলে এটা কত হবে, 1 প্লাস, দেখো পয়েন্টটা এখানে করলে 10⁻³ হবে, তাহলে 0.00240 যদি করি তাহলে পয়েন্টের পরে 1 2 3 4 5টা ডিজিট আর একটা জিরো নাও, 6টা ডিজিট হয়ে গেলে 10⁻⁶ হবে। মানে এটা যদি আমি অ্যাড করি তাহলে 1.000240, মানে 1.00024 হচ্ছে এত মিটার, ঠিক আছে? তো এইটা হলো L2, আর এইটাই তো আসলে এইটুকু বেড়ে L2 এতটা হয়েছে না, তাহলে যখন 15 ডিগ্রিতে আসল রিডিংটা দিচ্ছিল, তো সেটাই এই রিডিংটাই দিচ্ছিল এর মান 1.0024, তাহলে এটাই অ্যান্সার হলো। তো এখানে বলছে না তো কত, 1.00024, তাহলে অপশান এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তারপরেরটা দেখি। তারপরে বলছে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ তার সামনে রাখা একটি বস্তুর দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করে। প্রতিবিম্বটি অসৎ হলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? মানে ব্যাপারটা বলছে যে একটা অবতল দর্পণ আছে এরকম, এবার এখান থেকে এই দর্পণের সামনে একটি বস্তু রাখা আছে, ঠিক আছে? এবার এই বস্তুটার বলছে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করে, দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করে, মানে প্রতিবিম্বটা দ্বিগুণ দৈর্ঘ্যের, আর প্রতিবিম্বটি অসৎ বলছে, অসৎ। তাহলে অসৎ প্রতিবিম্বটি যদি হয়, তাহলে আমরা দর্পণের ক্ষেত্রে দেখেছি যে অসৎ প্রতিবিম্বটা কোথায় হয়, পিছের দিকে হয়। আচ্ছা, আমি একটা ছবি নিয়ে আসছি, 1 মিনিট। দেখো, এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশনগুলো। তাহলে সিচুয়েশন, একটা সিচুয়েশনেই খালি অসৎ হয়, যখন ফোকাস আর এই অপটিক্যাল পয়েন্টের মধ্যে রাখা হয় বস্তুটাকে, তখন অসৎ হয় আর দীর্ঘায়িত হয়, ঠিক আছে? আর না হলে হয় না। এর মানে যদি এই কেসটা আমি দেখি, তাহলে এই কেসটাতে এখানে এটা হচ্ছে বস্তুর দূরত্ব, মানে বি আর পিটা, এটুকু হচ্ছে বস্তুর দূরত্ব মানে ইউ, আর এখান থেকে এইটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব মানে ভি, আর ফোকাসটা এরা এইদিকে হয়, মানে এইদিকে, তাহলে এটা F। তাহলে লাইট এদিক থেকে যাচ্ছে, তাহলে এখানে এফটা ফোকাসটা দেখো, এখানে কনভেনশনটা হচ্ছে যেদিকে লাইট যায় সেই ডাইরেকশনে মেজারমেন্টগুলো পজিটিভ হয়,
আর যেদিকে লাইট দেয় তার উল্টো ডাইরেকশনে মেজারমেন্টগুলো নেগেটিভ হয়। এর মানে এখানে এফটা উল্টো দিকে আছে, তাহলে এফটা নেগেটিভ হবে। আর এই বস্তুটা এই পাশেই আছে, তাহলে ইউটাও নেগেটিভ হবে। কিন্তু ভি যেটা, ভিটা হবে পজিটিভ, কারণ অসৎ না, অসদের ক্ষেত্রে ভিটা এই পাশে গচ্ছিত হয়েছে, মানে ওইদিকে লাইটটা তো যাচ্ছে না, লাইটের ডাইরেকশনটা এইদিকে যাচ্ছিল, তাহলে এইদিকে গঠিত হয়েছে, মানে ভিটা পজিটিভ। তো এইবার কোশ্চেনটাতে আসি, প্রতিবিম্বটি অসৎ হলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, মানে ভিটা বের করতে হবে অ্যাকচুয়ালি, রাইট? তো সেটা যদি বের করতে হয় তো আমরা কি জানি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/a দর্পণের ক্ষেত্রে। তাহলে 1/v ইজ ইকুয়াল টু 1, আচ্ছা এটা করার আগে আমি ইউটা মাইনাস ইউ বসিয়ে দিই আর এফটা মাইনাস এফ বসিয়ে দিই, কারণ এখানে মাইনাস হবে এগুলো। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কী হবে, 1/u মাইনাস 1/f হচ্ছে। এবার ইউ আর এফ এর মানটা বসিয়ে দিই। এফটা হচ্ছে 15, ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ তার সামনে রাখা একটি বস্তুর দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করে। আচ্ছা আরেকটা জিনিস, এখানে ইউটা তো জানা নেই, কিন্তু ইউটা বের করবো কিভাবে, দেখো দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করছে, মানে হাইট অফ এটা, মানে এটার প্রতিবিম্বটার হাইট ধরো ক্যাপিটাল আই বলছি, আর এটার ধরো ইমেজটার, আচ্ছা অন্য ধরি, এর হাইটটা ধরো h2 বলছি, এটার h1 বলছি, তাহলে h2 বাই h1, এটা দ্বিগুণ বলছে মানে 2h1 বাই h1 মানে 2 হলো, এটা কি হলো ম্যাগনিফিকেশন। আচ্ছা ম্যাগনিফিকেশন মানে তোমার কি হয় যে প্রতিবিম্বের উচ্চতা বা ইসের উচ্চতা, বস্তুর উচ্চতা, আর যদি দূরত্বটা দেখো তাহলে কি বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, মানে ইউ বাই ভি হয়। এক মিনিট, আচ্ছা ইউ বাই ভি হয় না, এটা এটা মাইনাস ভি বাই ইউ হয়, মাইনাস ভি বাই ইউ। তো এখানে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে বেসিক্যালি, যে ইউটা হয়ে যাচ্ছে মাইনাস ভি বাই টু হয়ে যাচ্ছে। তাহলে তো আমি এই ইউ এর মানটা যদি বসাই তাহলে কত হবে, এখানে বসাচ্ছি, তাহলে 1/v ইজ ইকুয়াল টু, বা এখানেই বসাই, এখানে 1/v ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার ইজ ইকুয়াল টু না মাইনাস 1/v প্লাস, এখানে মাইনাস ইউ ছিল তো মাইনাস ইউ, ইউ মানে হচ্ছে মাইনাস ভি বাই টু এটা, আর এদিকে হচ্ছে মাইনাস 1/f, এই জিনিসটা মাইনাস মাইনাস এখানে তো প্লাস হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 1/v আর এখানে প্লাস 2/v, 1/v প্লাস 2/v, এটি হচ্ছে মাইনাস 1/f। তাহলে এটা যদি করে 3/v হচ্ছে ইজ ইকুয়াল টু 1/f মাইনাস, তাহলে ভি বাই থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস এফ, তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এফ, তাহলে মাইনাস থ্রি ইন্টু এফ মানে হচ্ছে কত, এফ মানে হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 15 যদি বসাই তাহলে -45, এফটা -45 হচ্ছে। তো ওটা মাইনাস চলে আসছে, -45 তো হওয়ার কথা নয়। দেখো -45 হওয়া মানে কি, -45 হওয়া মানে যে প্রতিবিম্বটা এই দিকে তৈরি হয়েছে, কিন্তু অসৎ তো এই দিকে তৈরি হবে না, কত সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে দেখো, একবার দেখো আরো, এখানে
ম্যাগনিফিকেশনটা বলে দিয়েছে 2, তা মাইনাস ভি বাই ইউ মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পেলাম ভি ইজ ইকুয়াল টু মাইনাস 2u। ঠিক আছে, এবার আমরা এটা 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f এ যদি আমি ভি এর মানটা বসিয়ে দিই -1/2u, আর এখানে প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, তাহলে এটা কত হলো 1/2u ইজ ইকুয়াল টু 1/f। মানে এফটা মাইনাস যদি বসাই, কারণ এফটা তো মাইনাস হবে এই ক্ষেত্রে, তাহলে ইউটা এখান থেকে বের করতে হবে, মানে 2u ইজ ইকুয়াল টু মাইনাস এফ হচ্ছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু -15/2, মানে -7.5 হচ্ছে। এটা ইউটা -7.5, এটা তো লজিক্যালি ঠিক আছে, মানে ইউটা এইদিকে মাইনাস, এইদিকে ডাইরেকশনটা এখানে -7.5 হলো, তো লাইটের ডাইরেকশনের অপোজিট। তো এটা -7.5 হলে ভিটা কত হবে এখান থেকে, -2u, তো তাহলে -2u, তাহলে -2 ইন্টু -7.5 হলে এটা 15 হওয়া উচিত, 15 সেন্টিমিটার। ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্বটা। এবার কোশ্চেনটাতে এখানে জিজ্ঞেস করেছে প্রতিবিম্বের দূরত্ব, কিন্তু প্রতিবিম্বের দূরত্বে 15 যেটা অ্যান্সার আসছে +15, সেটা অপশানে 7.5 অপশানে আছে। তো আমার মনে হচ্ছে এটা হয়তো ও প্রতিবিম্বের না চেয়ে বস্তুটার দূরত্বই চেয়েছে। যদি বস্তুটার দূরত্ব চায় আর কি, সাপোজ, তাহলে এটা অ্যান্সার 7.5 হবে। ঠিক আছে, আর যদিও প্রতিবিম্বের চায় তাহলে অপশানে 15 দেওয়া উচিত ছিল, মানে 15 হতে হতো, +15 হতো। আর এটা -7.5 হবে, তো এটা ভ্যালুটা লিখলেও লিখেছে হয়তো, এটা 7.5। আর ওই বইটাতে অ্যান্সার কি যেটা আছে ওটা 7.5ই আছে, তো সেটা তো আমাদের আসছে তোমার প্রতিবিম্বের দূরত্বটা আসছে, প্রতিবিম্বের বলছি বস্তুটার দূরত্ব ইউটা, ভিটা তো 15 চলে আসছে, মাইনাস মাইনাসে +15, এখানে লজিক্যালিও ঠিক আছে, কারণ ভিটা এই পাশে তৈরি হচ্ছে না, তাহলে এটা ঠিক আছে, প্লাস ভ্যালুটা। এটা একটু ডাউট আছে, এটা দেখে নিতে। তারপর বলছে জলের ভেতর তৈরি হওয়া বায়ুর বুদবুদের আচরণ কিরকম হয়। তো এটা কিরকম হয় তার জন্য আমরা দেখি জলের ভেতরে কিভাবে হয়। দেখো, জলের ভেতরে যদি আমরা দেখি, তো ধরো এটা বুদবুদটা, চারিদিকে জল আছে, রাইট। এবার এটা যদি বুদবুদ হয়, চারিদিকে জল আছে, তাহলে এর ভেতরে কি আছে, এয়ার, আর বাইরে কি আছে, ওয়াটার। তাহলে এবার এখানে ধরো কোনো লাইট পড়ছে, রাইট, মানে এখানে ধরো কোনো লাইট এসে পড়লো, এখানে পড়লো। এবার এই লাইটটা যদি এখানে পড়ে, তাহলে এটা ধরো এই এখানে লম্বটা এটা। এবার এখানে ডেন্সার মিডিয়াম, ওয়াটারটা ডেন্সার, এয়ারটা হচ্ছে রেয়ার। ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারে গেলে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়, যে লম্ব থেকে দূরে সরে যায়, তাই না, দূরে সরে যায়, মানে লাইটটা যেটা পাস করবে সেটা এইদিকে চলে যাবে এইভাবে। সিমিলারলি এখানে যদি কোনো লাইট পড়ে, তাহলে এখানে এইদিকে চলে যাবে, মানে এইভাবে ডাইভার্জিং হয়ে যাচ্ছে। তো এটা কোন লেন্সে, আমরা যদি কনভেক্স লেন্স বলি, তাহলে এখানে তো কনভার্জ হয় লাইটগুলো এইভাবে করছে, তাহলে এটা ডাইভার্জিং, মানে কনভেক্স, কনভেক্স লেন্সে এইভাবে লাইটগুলো যায়, কনকেভ লেন্সে, কনভেক্সে এরকম হয়, মানে অবতল লেন্সের মতো কাজ করছে এর, মানে এয়ার বাবলটা। উত্তর লেন্সের মতো তো হবে না, উত্তর দর্পণও হবে না, এখানে অবতল লেন্সের মতো কাজ করবে, অপশন বিটা হবে। ঠিক আছে, তারপরে এখানে বলছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা একটা চল তরঙ্গের সমীকরণ। বলছে এই তরঙ্গটি নিচের কোন তরঙ্গের সাথে মিলিত হয়ে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে নিষ্পন্দ বিন্দু গঠন করবে। তো তার জন্য সব থেকে প্রথমে যে নিষ্পন্দ বিন্দু গঠন করে এইভাবে করে একটা সুপার পজিশন, যদি একটা ওয়েভ এই দিক থেকে যাচ্ছে
আর অন্য একটা ওয়েভ উল্টো দিক থেকে আসছে, ঠিক আছে, এইভাবে করে উল্টো দিক থেকে আসছে। তাহলে এই যে পয়েন্টগুলো নিষ্পন্দ বিন্দু বলছে। তো এটা কখন পসিবল? যদি এখানে অ্যাম্পলিটিউডটা, ওর বিস্তারটা কি হয়, জিরো হয়। এবার এটা জিরো কখন হবে? এটা যে দেখো এখানে প্লাস আছে, তাহলে এখানে তো মাইনাস হতে হবে, বাইরে যোগ করতে হবে না, সুপার পজিশন মানে যোগ করে, তাহলে যোগ করে এটা জিরো হতে হবে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস হতে হবে, মানে এই দুটোর মধ্যে তো অপশন হবে, এখানে দুটোই প্লাস আছে, যোগ তো করলে জিরো হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? তার জন্য যে ক্রাইটেরিয়াটা হচ্ছে যে অপোজিট ডাইরেকশনে মুভ করতে হবে না। তাহলে এখানে মাইনাস কে এক্স মানে এটা পজিটিভ ডাইরেকশনে মুভ করছে, পজিটিভ এক্স এক্সিসের দিকে, এর মানে এটা প্লাস কে এক্স হতে হবে, তাহলে এটাই হবে, এটা নেগেটিভ এক্স এক্সিসে মুভ করছে, তাহলে এটার অপশন হবে অনলি অ্যান্ড অনলি বি। তারপরে বলছে একটি শব্দের মূল সুরের কম্পাঙ্ক এটা, মানে নিউ ওয়ানটা হচ্ছে 50 হার্জ, এর পরের দুটি সুরের কম্পাঙ্ক 150 হার্জ আর 250 হার্জ। আচ্ছা, 50-এর 3 গুণ হচ্ছে 150, আর 50-এর 5 গুণ হচ্ছে 250, তাই না? এর মানে এটা নিউ ওয়ান, তারপরে 3 নিউ ওয়ান আর 5 নিউ ওয়ান, মানে অড গুলো আছে, তাই না? এবার অযুগ্ম গুলো আছে, তো অযুগ্ম গুলো থাকে যদি এক মুখ খোলা নল না, মানে একদিকে খোলা আছে আর একদিকে এরকম বন্ধ আছে, এরকম নল যদি নাও, সেই ক্ষেত্রে অড গুলো থাকে, ঠিক আছে, মূল সুরের অড মাল্টিপাল গুলো থাকে। তাহলে এখানে কি হবে অ্যান্সার? দুই মুখ বন্ধ না, দুই মুখ বন্ধ না, দুই মুখ খোলা না, টান করা তারের ক্ষেত্রে না, এটা এক মুখ খোলা নল থেকে উৎপন্ন শব্দ, এটাই হবে অ্যান্সার। তারপরে বলছে একটি সমতল অপবর্তন গ্রেটিং, ঠিক আছে, গ্রেটিং এর কথা বলা হচ্ছে, এর বিচ্ছুরণ ক্ষমতাটা কি হয়? এগুলো বলছে অপবর্তন ক্রম অর্ডারের সাথে, অর্ডারের বৃদ্ধির সঙ্গে বাড়ে, অপবর্তন কোণ বৃদ্ধি পেলে কমে, রুলিং করা গ্রেটিং তলের ক্ষেত্রফলে বৃদ্ধি, গ্রেটিং উপাদানের উপর নির্ভর করে, তাহলে কি হয়? তাহলে সব থেকে প্রথমে এখানে জানা উচিত যেটা, সেটা হচ্ছে যে বিচ্ছুরণ ক্ষমতাটা কি। তো বিচ্ছুরণ ক্ষমতা মানে হচ্ছে, যেমন ধরো গ্রেটিংসের ক্ষেত্রে যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে যে রিলেশনটা হচ্ছে সেটা হচ্ছে a প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে। আর বিচ্ছুরণ ক্ষমতা মানে হচ্ছে ডি থিটা ডি ল্যামডা, এই জিনিসটাকে বিচ্ছুরণ ক্ষমতা বলছি। তো এখানে যদি আমি দুই দিকে ডেরিভেটিভ করি, তাহলে a প্লাস বি কস থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু এন ডি ল্যামডা, ডি থিটা আর ডি ল্যামডা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে ডি থিটা বাই ডি ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এন বাই এ প্লাস বি কস থিটা, এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, এন বাই এ প্লাস বি, এন বাই এ প্লাস বি মানে কি, সাইন থিটা বাই ল্যামডা না, তাহলে সাইন থিটা বাই ল্যামডা কস থিটা, সাইন বাই কস মানে ট্যান থিটা বাই ল্যামডা। তাহলে ট্যান থিটা এখানে দেখো বলছে, বা এখানে যদি দেখি, এখানে ডি থিটা বাই ডি ল্যামডা, থিটা যদি বাড়ে, ঠিক আছে, থিটা যদি বাড়ে তাহলে কস 90 মানে তো জিরো, তাই না? তো নিচেরটা কমছে, নিচেরটা কমলে ডি থিটা বাই ডি ল্যামডা বাড়বে, মানে অপবর্তন কোণ বৃদ্ধি পেলে ডি থিটা ডি ল্যামডাটাও বাড়ে, এখানে বলছে কমে, তাহলে এটা তো হবে না। গ্রেটিং এর তলের ক্ষেত্রফল বৃদ্ধি করলে বাড়ে, না, তলের ক্ষেত্রফল তো এখানে আসছে না। এখানে দেখো, এখানে একটা এন আছে, এন মানে অর্ডার নাম্বারটা, তাহলে অর্ডার নাম্বার যদি বৃদ্ধি করে, এটা উপরেই আছে, তাহলে ডি থিটা ডি ল্যামডাও বাড়বে না, তাহলে অর্ডার নাম্বার এটাই হবে অ্যান্সার। গ্রেটিং এর উপাদানের উপর এটা অতটা নির্ভর করে না, ঠিক আছে, এটা করে, তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে 16 নাম্বারটা দেখো, 16 নাম্বারটাতে একটা পটেনশিয়াল দেওয়া আছে, তড়িৎ বিভব, তাহলে তড়িৎ ক্ষেত্রটার মান কি, এটা ইজি আছে। দেখো তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ ভি, তো এবার ভি হচ্ছে এইটা, মানে গ্রেড মানে মাইনাস
আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, আর ভি মানে এটা মাইনাস 5x প্লাস 3y প্লাস রুট 15 জেড। এবার এটা যদি ডেরিভেটিভ করি যদি, তাহলে মাইনাস আছে আই ক্যাপ আর এক্সটা, তাহলে এখানে -5 খালি আছে, তাহলে -5 আই ক্যাপ হলো, ওয়াই ক্যাপের সাথে 3y যেটা আছে, ওয়াই এর রেসপেক্টে 3 আছে খালি, তাহলে প্লাস 3 জে ক্যাপ হলো, আর এখানে কে ক্যাপটা হচ্ছে √15, তাহলে প্লাস √15 কে ক্যাপ হলো। মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে, এগুলো মাইনাস হয়ে যাবে। এর মানটা যদি বের করতে চাও তাহলে স্কোয়ার রুট অফ এর কোএফিসিয়েন্টগুলো হয়ে যাবে, তাহলে স্কোয়ার রুট অফ 5-এর স্কোয়ার মানে 25, স্কোয়ার রুট অফ -3-এর স্কোয়ার মানে 9, আর স্কোয়ার রুট অফ √15-এর স্কোয়ার মানে 15। তাহলে এটা যদি যোগ করো তাহলে 25 আর 15 40 আর 49, তাহলে √49 মানে 7, তাহলে 7 ইউনিট হবে ওটার কি তড়িৎ ক্ষেত্রের মানটা, তাহলে এটা অপশন ডি। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা বলছে নিচের কোন ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে, টেম্পারেচার বাড়লে রোধ কমে, তাহলে এটা কার ক্ষেত্রে কমে, আমরা জানি সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কমে, কিন্তু এখানে যদি তামা দেখি এটা তো কন্ডাক্টর, ঠিক আছে ধাতু, রূপা দেখি ধাতু, এটা হবে না, বিসমাথ ধাতু হবে না, বিসমাত্রা হবে না, তাহলে হবে কি, আচ্ছা তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এটা হতে পারে, এখানে সেমিকন্ডাক্টর কনসেপ্টটা আসছে না, তড়িৎ বিশ্লেষে হবে, কারণ কি টেম্পারেচার যদি বাড়াও তাহলে এই যে এদের আয়নগুলো বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য কীভাবে কারেন্ট কন্ডাক্ট করে আয়নের মাধ্যমে, তো যখন টেম্পারেচার বাড়াচ্ছ তখন আয়োনাইজেশন বেশি হবে আর কি, ঠিক আছে, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন বেশি তৈরি হবে, তো বেশি তৈরি হলে চার্জ পার্টিকেল বেড়ে যাচ্ছে, তাহলে তড়িৎ পরিবাহিতা বাড়বে, তড়িৎ পরিবাহিতা বাড়া মানে রোধ কমা, তাহলে এটার অপশন হবে ডিটা। ঠিক আছে, তারপর 18 নম্বরটা দেখ, বর্তনীতে অ্যামিটারে ভোল্টমিটারে রিডিং কত, তাহলে অ্যামিটারে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ওটা রিডিং দিবে, আর ভোল্টমিটারে এর মধ্যে যেটা, তো আগে কারেন্টটা বের করি, তো কারেন্টটা বের কীভাবে করবো, তাহলে এই দুটো কি প্যারালালে আছে, এই দুটো রেজিস্ট্যান্স, তাহলে এর তুল্য রোধটা কী হবে 20-20 সেম আছে, তাহলে তুল্য রোধটা অর্ধেক হয়, তাহলে 10 হলো, তাহলে এইটা এই দুটোকে রিপ্লেস করে একটা লাগাতে পারি 10 ওহমের, তাহলে এই 10 ওহম আর 10 ওহম 20 ওহম সিরিজে আছে, তাহলে 20 ওহম, আর এখানে ভোল্টেজটা 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট বাই 20 ওহম যদি করি তাহলে এটা হয়ে যাবে আইটা, তাহলে এটা আই এর রিডিং, 5/20 মানে 1/4 মানে 0.25 অ্যাম্পিয়ার আইটা হয়ে যাবে, তাহলে এর মানে এইটা আর এইটা তো হবে না অ্যান্সার, 0.25 এখানে আছে আর এখানে। এবার ভোল্টেজটা মাপার জন্য তাহলে এই দুটোকে রিপ্লেস করে দিয়ে আমি 10 ওহম রেজিস্ট্যান্স যদি লাগাই তাহলে যেটা হবে ভোল্টেজ সেটাই এদের মধ্যে হবে, কারণ এই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা সেমই থাকবে, তাহলে 10-এর তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, আই মানে 0.25 আর আর হচ্ছে তোমার 10 ওহম, 20 ওহম দিলে হবে না কারণ এই দুটো প্যারালালে আছে, ইফেক্টিভটা দিতে হবে, তাহলে এটা 2.5 হলো, তাহলে 2.5 ভোল্ট, তাহলে অপশন বিটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলছে বর্তনীতে ভুল করে একটি ভোল্ট মিটারকে শ্রেণী সমবায়, দেখো ভোল্ট মিটারকে আমরা প্যারালালে লাগাই, এখানে দেখো প্যারালালে লাগিয়েছি, কারণ ভোল্ট মিটারে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, তো এদিক থেকে কারেন্ট যায় না, আর বাকিটা এদিক থেকে যায়, এখানে ভোল্টেজ ড্রপটা মেজার করে না, কিন্তু বলছে এরা শ্রেণীতে লাগিয়ে দিয়েছো, তো শ্রেণীতে লাগিয়ে গেলে কি হবে, এটা ধরো ভোল্ট মিটারটা এখানে লাগিয়ে দিতাম, তো এত বেশি রেজিস্ট্যান্স হতো এখানে কারেন্ট যেতেই পারতো না, তাহলে এটা তো কোনো কিছু হতো না, কারেন্টই যেত না, সার্কিট বন্ধ হয়ে যেত, কিন্তু বলছে একটি অ্যামিটারকে সমান্তরালে যদি লাগানো হয়, অ্যামিটারের রেজিস্ট্যান্স খুব কম হয় 10⁻⁴, এবার এটা যদি সমান্তরালে লাগিয়ে দেয়, এটা অ্যামিটার লাগিয়ে দিলাম, তাহলে পুরো কারেন্টটা এই দিক থেকে পাস না করে এই দিক থেকে চলে যেত, ওর রেজিস্ট্যান্স কম, তো সেই ক্ষেত্রে অ্যামিটারটা হিটিং ইফেক্ট হয়ে ওর একটা নষ্ট হওয়ার সম্ভাবনা হতো। ঠিক আছে, তো অ্যামিটারটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, অপশন বিটা দেবো। চৌম্বক ক্ষেত্রে রাখা কুণ্ডলীতে দেখো ফ্লাক্সের মান দেওয়া আছে 2 সেকেন্ড সময় আবিষ্ট তড়িৎ, এটা লেঞ্জের সূত্র থেকে হয়ে যাবে, এপসাইলন ইকুয়াল টু -d phi dt,
এর মানে ফাইটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো। আচ্ছা মডটাই নিচ্ছি, মাইনাসটা ছাড়ো। তাহলে এটা করলে 3t এর স্কোয়ার মানে 60 প্লাস 4t, 4 মানে 4 খালি 9টা জিরো হয়ে যাবে। বলছে 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে যদি বের করে তাহলে টি এর মানটা 2 বসাও। তাহলে 6 ইন্টু 2 প্লাস 4, 12 আর 4 16 হলো। তাহলে 16 ভোল্ট হবে অ্যান্সার। একটি তিরশ্চম্বক পদার্থকে, তিরশ্চম্বক মানে ডায়াম্যাগনেট, ডায়াম্যাগনেটিজম, চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থটি গতি কিরকম হয়? তো ডায়াম্যাগনেট মানে কি? রিপিল, রিপিল হয় তাই তো, রিপিল হয়, উইকলি রিপিল হয়, উইক। দুর্বলভাবে বিকর্ষিত হয়। তাহলে বিকর্ষিত যদি হয় তাহলে ও কি হবে? দুর্বলতর অংশ থেকে চৌম্বক ক্ষেত্রের শক্তিশালী অংশে যাবে কি না? আকর্ষণ হলে যেত। তাহলে শক্তিশালী অংশ থেকে চৌম্বক ক্ষেত্রের দুর্বলতর, কারণ বিকর্ষণ হবে না, তাহলে শক্তিশালী থেকে দুর্বলের দিকেই যাবে। তবে ভূপৃষ্ঠে কোনো স্থানে অনুভূমিক উপাংশ বিএইচ, উল্লম্ব উপাংশ বিভি, এর মধ্যে সম্পর্ক এটা, তাহলে কি হবে? তাহলে দেখো, ধরো কিভাবে আছে, এটা ধরো থিটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বি এইচ আর এদিকে এইটা হচ্ছে বিভি। তাহলে বি এইচটা হচ্ছে কি বি কস থিটা, আর বি ভিটা হচ্ছে বি সাইন থিটা। তাহলে টেন থিটা, সাইন থিটা বাই টেন থিটা করো, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু বিভি বাই বিএইচ। তাহলে বিভি বাই বিএইচ এখানে যদি করো, তাহলে এখান থেকে বিভি বাই বিএইচ ইজ ইকুয়াল টু √3 হচ্ছে। তাহলে বিভি বাই বিএইচ মানে টেন থিটা, তাহলে √3 ইজ ইকুয়াল টু টেন থিটা। আর এটা √3 টেন 60 ডিগ্রির মান হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা অপশন হবে এটা। আচ্ছা, তারপরে 23 নম্বরটা। দেখো 23 নাম্বারটা দেখো, পাওয়ার বলছে, পাওয়ার। তো পাওয়ার মানে কি হয়? পাওয়ার মানে ইন্টিগ্রেশনটা করে না, 1/2 পাই 0 থেকে 2 পাই ভি, ভি ইন্টু আই ডিটি, মানে 200 ইন্টু 10 সাইন 100 পাই টি আর কস 100 পাই টি ডিটি। তাহলে এখানে একটা 10 আছে আরো, তাহলে 200 আর 2000 হয়ে গেল বাই 2 পাই 0 থেকে 2 পাই সাইন 100 পাইকে ওমেগা ধরে নিচ্ছি, ওমেগা টি কস ওমেগা টি ডিটি। টুটাকে ভেতরে নিয়ে যায়, তাহলে 2 এখানে হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, তা 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। আর এই জিনিসটা আছে মানে এখানে সাইন 2 ওমেগা টি হবে 0 থেকে 2 পাই। বা সাইন 2 ওমেগা টি একটা ফুল পিরিয়ডে যদি ইন্টিগ্রেশনটা করো তাই এটা 0 হয়, তাহলে পাওয়ারটা 0 হবে এখানে। আচ্ছা, বোর কক্ষের ব্যাসার্ধ এত হলে দশম বোর কক্ষ, তাহলে এখানে এন আর এন ইজ ইকুয়াল টু হয় এন স্কোয়ার আর জিরো, ঠিক আছে? আর জিরোটা হচ্ছে বোর কক্ষটা, তাহলে এখানে হচ্ছে 0.53, আর দশম কক্ষে 10 এর স্কোয়ার মানে 100, তাহলে 100 ইন্টু 0.53 মানে 53, তাহলে অপশন বি হবে। আচ্ছা, কম্পটন ক্রিয়া প্রমাণ করে কি? কম্পটন ক্রিয়া কি প্রমাণ করে? তাই এটা হবে ফোটনের কণা ধর্ম প্রমাণ করে। এখানে বলছে সাধারণ ভূমি সংযোগে থাকা একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি বাই আই, মানে এটা আলফার মানটা বলে দিয়েছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 9.8, সরি 0.98
প্রবাহ মাত্রা কারেন্ট গেইনটা বিটাটা বের করতে বলেছে, তাহলে বিটা মানে আমরা জানি আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে এটা 0.98 বাই 1 মাইনাস 0.9, তাহলে 0.98 বাই এখানে হলো 0.02, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, তাহলে এটা 49 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার বলছে 27টা লাস্ট আছে। এই চিত্রে প্রদর্শিত সিলিকন ডায়োডের বর্তনীতে অ্যামিটারের রিডিং মানে আইটা কত যাবে ওটা বের করতে হবে। দেখো এখানে সিলিকন মেনশন করে দিয়েছে, মানে এটা আইডিয়াল তো ধরতে হবে না। আমরা যদি গ্রাফটা দেখি তো এর একটা কাট ইন ভোল্টেজ থাকে ইনপুটের, মানে আউটপুটে এইভাবে করে একটা কাট ইন ভোল্টেজ থাকে, যে একটা ভোল্টেজ অবধি কোনো কারেন্ট কন্ডাক্ট করে না, তারপরে কন্ডাক্ট করে। তাহলে এই কাট ইন ভোল্টেজটা সিলিকনের ক্ষেত্রে মনে রাখবে 0.6 ভোল্ট হয়, আর এটা যদি জার্মেনিয়াম হতো তাহলে এটা হচ্ছে 0.2 ভোল্ট হয়। এর মানে 0.6 ভোল্টের কম ভোল্টেজ দিলে এ কন্ডাক্টই করবে না ডায়োডটা, তারপরে কন্ডাক্ট করবে। তো আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি কার্চফ ভোল্টেজ ল, তাহলে 3 ভোল্ট ইজ ইকুয়াল টু 0.6 ভোল্ট ডায়োডটার জন্য, আর প্লাস আই ইন্টু 200 ওহম, তাহলে এখানে হয়ে গেল 3 মাইনাস 0.6 মানে 2.4 ইজ ইকুয়াল টু আই ইন্টু 200, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে গেল 2.4 বাই 200 অ্যাম্পিয়ার আছে, এটা মিলি অ্যাম্পিয়ার অ্যান্সারগুলো আছে, তাহলে 1000 দিয়ে গুণ করলাম, দুটো জিরো কারো 10 মানে 24 বাই 2 মানে 12, তাহলে 12 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই কাট ইন ভোল্টেজের ব্যাপারটা একটু মনে রাখবে। হ্যাঁ, সিলিকনের 0.6 ভোল্ট আর জার্মেনিয়ামের 0.2 ভোল্ট। তো এটা ছিল সেট 3টা। ঠিক আছে, যদি কোনো তাতে ডাউট হয় আর কি, তো সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি সময় পেলে অ্যান্সার করে দিই, রিপ্লাই করে দিই। সো থ্যাংক ইউ সো মাচ। বন্ধুদের শেয়ার করে দিবে, ওদেরও যাতে হেল্প হয়, লাইক করে দিবে ভিডিওটাকে, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে নেবে, একটু সাপোর্ট হবে তাহলে। থ্যাংক ইউ সো মাচ।